তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা শেষ হলো। এ মুহূর্তে কারো মনে হয়তো বিশাল এক স্বস্তি, আবার কারো মনে হয়তো রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। পরীক্ষাটা ভালো হোক বা খারাপ, সামনের কয়েকটা দিন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করি যে এই সময়টাতে ঠিক কি করা উচিত আর কোন কোন জিনিসগুলো একেবারেই করা উচিত না। এই দৃশ্যটা খুব পরিচিত লাগছে, তাই না? পরীক্ষার হলের বাইরের এই আবেগ, এই কান্না, এটা কিন্তু একদম সত্যি। আসলে এই একটা ঘটনাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই পরীক্ষাটা ছাত্রছাত্রীদের কাছে ঠিক কতটা মানে রাখে আর এর পরের সময়টা কতটা সেন্সিটিভ হতে পারে। পরীক্ষার পর জানেন একটা কমন ট্রেন্ড দেখা যায়, সেটা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। অনেকেই হয়তো হল থেকে বেরিয়ে বলছে, আরে প্রশ্ন তো একদম সোজা ছিল, 95+ তো বাধা। কিন্তু কঠিন সত্যিটা হলো যারা এমনটা বলে তাদের বেশিরভাগই কিন্তু শেষ পর্যন্ত ঢাকা ভার্সিটিতে চান্স পায় না। তাই আমাদের সবার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি পরামর্শ হলো এই ওভার কনফিডেন্সের ফাঁদে একদমই পা দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন হলো একটা লজিক্যাল টার্গেট স্কোর কত হতে পারে। দেখুন, এবারের প্রশ্নটা অ্যানালাইজ করে যা মনে হচ্ছে, জিপিএর মার্কসটা বাদ দিলে 65-এর বেশি স্কোরকে একটা সেফ জোন বলা যেতেই পারে। মানে এর আশেপাশে নম্বর থাকলেই কিন্তু একটা ভালো কিছুর আশা করা যায়। ওকে, তো আবেগ টাবেগ তো অনেক হলো, এবার চলুন একটু যুক্তির দিকে ফেরা যাক। এবারের প্রশ্নপত্রটা ঠিক কেমন ছিল সেটার একটা সলিড অ্যানালাইসিস করা দরকার। এই যে চারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা গল্প বলছে। প্রায় 83% প্রশ্ন, ভাবা যায় প্রায় 83% প্রশ্নই কিন্তু এসেছে গত কয়েক বছরের প্রশ্ন আর মূল বইয়ের একদম কোর টপিকগুলো থেকে। তো এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা খুব সিম্পল। যারা তোতাবাখির মতো মুখস্থ না করে একটু স্মার্টলি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়েছে, তারাই কিন্তু রেসে সবচেয়ে এগিয়ে ছিল। আমরা যদি একটু সাবজেক্ট ধরে ধরে দেখি তাহলে ছবিটা আরও ক্লিয়ার হবে। পদার্থবিজ্ঞানে যেমন এবার কিন্তু ম্যাথের চেয়ে কনসেপচুয়াল প্রশ্ন ছিল বেশি, মানে সোজা কথায় বেসিকটা কার কতটা ক্লিয়ার সেটাই টেস্ট করা হয়েছে। আর কেমিস্ট্রি আর ম্যাথ, ওটা তো প্রায় পুরোটাই আগের বছরের প্রশ্নের কপি পেস্ট বলা চলে। মানে যারা প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করেছে তাদের জন্য তো এটা সোনাই সোহাগা। বায়োলজি ছিল মোটামুটি স্ট্যান্ডার্ড, প্রেডিক্টেবল। তার মানে কি? তার মানে হলো প্রত্যেকটা সাবজেক্টেই যে তার আসল চাবিকাঠিটা ছিল কিন্তু সঠিক স্ট্র্যাটেজি, শুধু গাদা গাদা পড়া না। তো এত সব অ্যানালাইসিস থেকে আসল কথাটা কি? আসল কথাটা হলো এই পরীক্ষায় 75% মার্কস তোলা কিন্তু মোটেই অসম্ভব কিছু ছিল না। আর এই স্কোরটাই কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যথেষ্ট। তার মানে দিনের শেষে সাফল্যটা কিন্তু অসাধারণ মেধার ওপর নির্ভর করেনি, করেছে স্মার্ট একটা প্রস্তুতির ওপর। আচ্ছা, এতক্ষণ তো কথা হলো প্রশ্ন নিয়ে, অ্যানালাইসিস নিয়ে। এবার তাদের কথা বলি যাদের পরীক্ষাটা হয়তো মনের মতো হয়নি। তাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কি? কিভাবে দ্রুত আবার ট্র্যাকে ফেরা যায়? চলুন সেই উপায়গুলোই এখন খুঁজে বের করা যাক। এই প্রশ্নটাই এখন হয়তো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি ঢাকা ভার্সিটির পরীক্ষাটা খারাপ হয়েই থাকে তাহলে কি সব শেষ? ক্যারিয়ার শেষ? স্বপ্ন শেষ? উত্তরটা খুব সহজ এবং স্পষ্ট, একদমই না। এই উপমাটা নিয়ে একটু ভাবুন তো, যখন কারো ঘরে আগুন লাগে সে কিন্তু তখন পোষা বিড়ালটা বা প্রিয় সোফাটার জন্য আফসোস করে সময় নষ্ট করে না। তার প্রথম কাজ হলো নিজেকে আর পরিবারকে বাঁচানো। হ্যাঁ, ঢাকা ভার্সিটির পরীক্ষা খারাপ হওয়াটা অবশ্যই একটা বড় ধাক্কা, কিন্তু এই ধাক্কা সামলে যদি হতাশায় ডুবে থাকা হয় তাহলে কিন্তু সামনের সুযোগগুলো ওই আগুনের মতোই পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে সবচেয়ে দ্রুত রিকভার করার জন্য কি করতে হবে? মাত্র 3টা স্টেপ, একদম সিম্পল। স্টেপ 1, যা হয়েছে সেটা মেনে নিতে হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। মন খারাপ করার জন্য পরেও অনেক সময় পাওয়া যাবে, এখন না। স্টেপ 2, সঙ্গে সঙ্গে পরের টার্গেটটা ঠিক করে ফেলতে হবে। সেটা কি? রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম নাকি এগ্রিকালচার গুচ্ছ, যে কোনো একটা। আর ফাইনালি স্টেপ 3, 1 সেকেন্ডও সময় নষ্ট না করে একেবারে পাগলের মতো পড়াশোনা শুরু করে দিতে হবে, ইমিডিয়েটলি। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, এই মুহূর্তে আসল শত্রু কিন্তু ঢাকা ভার্সিটির রেজাল্ট না। আসল শত্রু হলো হাতে থাকা মোবাইল ফোনটা। ফেসবুক স্ক্রল করতে গিয়ে বন্ধুর আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে পোস্টটা দেখা, ওই পোস্টটাই কিন্তু মনটাকে আরও ভেঙে দেবে।
কাজেই সবচেয়ে ভালো বুদ্ধি হলো ফোনটা দূরে কোথাও রেখে এক্ষুনি ঠিক এই মুহূর্তেই পড়ার টেবিলে ফিরে যাও। ওকে, তো কি করা যাবে না সেটা তো বোঝা গেল। এবার চলুন সামনের দিকে তাকাই, সামনে যে সুযোগগুলো দরজা নাড়ছে সেগুলোকে কিভাবে লুফে নেওয়া যায় সেই স্ট্র্যাটেজিটা নিয়েই এখন কথা বলা যাক। একবার এই টাইমলাইনের দিকে তাকানো যাক। সময় কিন্তু একদমই নেই। কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য হাতে আছে হয়তো মাত্র 7 দিন, চিটাগাং ইউনিভার্সিটির জন্য 10 দিন, আর রাজশাহীর জন্য বড়জোর 15 দিন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা এখন সোনার চেয়েও দামি। সময় নষ্ট করার মতো বিলাসিতা করার কোনো সুযোগই কিন্তু এখন আর নেই। তাহলে এই অল্প সময়ে জেতার ফর্মুলাটা কি হতে পারে? ম্যাজিক ফর্মুলাটা কি? ফর্মুলা একটাই, প্রশ্ন ব্যাংক, আর কিচ্ছু না। আগামী 7 থেকে 15 দিন নতুন করে কোনো বই পড়ার দরকার নেই, নতুন কোনো টপিক বোঝারও দরকার নেই। শুধু একটাই কাজ করতে হবে, যে ভার্সিটিটার নেক্সট টার্গেট সেটার প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসতে হবে আর নাওয়া খাওয়া ভুলে সলভ করতে হবে। বিশ্বাস করুন, এর চেয়ে এফেক্টিভ প্রস্তুতি আর কিচ্ছু হতে পারে না। সবশেষে শুধু একটা কথা মনে রাখতে হবে, একটা পরীক্ষা সেটা জীবনের বইয়ের কেবল একটা পাতা, পুরো বইটা কিন্তু না। সেই বইয়ের পরের পাতায় কি লেখা থাকবে, সেই গল্পটা কেমন হবে, সেটা লেখার দায়িত্বটা কিন্তু পুরোপুরি লেখকের নিজের হাতে।